বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমরা ক্লাস 7 এর অন্তর্গত একটি কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা যারা আইসিএসসি বোর্ডে পড়ছো, তোমাদের বাংলা বইয়ে একটি কবিতা রয়েছে, শিবের চাষ করিতে গমন, রামেশ্বর ভট্টাচার্যের লেখা। সেই কবিতাটি নিয়ে আজ আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের কবিতার নাম এবং কবির নাম দেওয়া রয়েছে। কবিতার নাম শিবের চাষ করিতে গমন। আমাদের কবি হলেন রামেশ্বর ভট্টাচার্য। চলো তাহলে আমরা শুরু করছি কবিতাটি। কবিতাটি শুরু করার আগে আমরা একটু কবি পরিচিতি দেখে নেব। শুধু এটুকুই নয়, এরপরে আমরা কবিতার পূর্বে কিছু কথাও বলে নেব। আমরা আগে কবি পরিচিতি দেখে নিই। দেখো, শিবায়নের কবি রামেশ্বর ভট্টাচার্যের জন্ম আনুমানিক 1667 খ্রিস্টাব্দে পশ্চিম মেদিনীপুর জেলার যদুপুর গ্রামে। পিতা ছিলেন লক্ষণ ভট্টাচার্য, বেনি সংহার নাটকের রচয়িতা, বিখ্যাত ভট্টনারায়ণের বংশধর এবং শিবকীর্তন শিবায়নের কবি। তার প্রথম রচনা সত্যনারায়ণ পাঁচালী বা সত্যবীরের পাঁচালী, যা বাঙালিদের কাছে অতি প্রিয় ধর্মগ্রন্থ। যৌবনে কবি কর্ণগড়ের রাজা রামসিংহের সভাসদ ও পুরাণ পাঠক ছিলেন। পরে রাজা রামসিংহের পুত্র রাজা হলে তিনি সভাকবির সম্মান লাভ করেন। এই সময় তার শিবায়ন গ্রন্থ রচনা শেষ হয় 1711 খ্রিস্টাব্দে। তাছাড়া তার রচিত মহাভারতের শান্তি পর্বের একটি পুঁথি সম্প্রতি পাওয়া গেছে। তিনি ওই রাজবংশের প্রতিষ্ঠিত মহামায়া ও অভয়ার মন্দিরের পূজারী তান্ত্রিক ব্রাহ্মণের নিকট দীক্ষা নিয়েছিলেন এবং সিদ্ধিলাভ করেছিলেন। এর জন্য তিনি সাধক কবি নামে পরিচিত। তার মৃত্যু হয়েছিল 1748 খ্রিস্টাব্দে। আমরা কবিতাটি শুরু করার আগে কিছু কথা বলে নেব। কবিতাটি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, বাংলা সাহিত্যের মধ্যযুগের মানে শিবায়ন কাব্যে শিবের চাষ করিতে গমনের কাহিনী অত্যন্ত জনপ্রিয়। সংসারের অভাব দূর করতে এবং গৌরী বা পার্বতীর পরামর্শে কৈলাসের যোগী শিব মর্তে এসে ভীম অনুচরকে সাথে নিয়ে চাষবাস শুরু করেছিলেন। এটি শিবের লৌকিক ও কৃষক রূপের প্রকাশ। একদিন সমবেত মানে এটার কাহিনীটা কি, সেই কাহিনীটা এখন আমরা দেখব। একদিন সমবেত দেব সভায়, যেখানে সব দেবতারা বসেছিল, শিব তার শ্বশুরের নাম ছিল দক্ষ, সেই দক্ষ প্রজাপতিতে সম্মান প্রদর্শন করেছিলেন না, মানে শিব একটু শ্বশুরমশাইকে অসম্মান করেছিলেন। এই অপমানের প্রতিশোধ নিতে দক্ষ এক যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে অন্য সব দেবতাদের নিমন্ত্রণ করলেও তিনি শিবকে আমন্ত্রণ করেননি বা জানালেন না। পিতৃগৃহে যজ্ঞের কথা শুনে সতী বিনা নিমন্ত্রণেই সেখানে গিয়ে উপস্থিত হলেন। তার বাপের বাড়ি তিনি যেতেই পারেন, তাই তিনি সেখানে চলে গিয়েছিলেন। দক্ষ তার সম্মুখেই শিবের নিন্দা করতে লাগলেন, মানে জামাইয়ের নিন্দা। প্রতিনিন্দা শুনে সতী দেহত্যাগ করেছিলেন। এ কথা শুনে শিব যজ্ঞস্থলে উপস্থিত হলেন, অতএব তার শ্বশুরবাড়িতে, এবং তার অনুচর বর্গ যজ্ঞ লণ্ডভণ্ড করে দিল। সতী গিরিরাজের ঔরসে মেনকার গর্ভে গৌরী রূপে জন্মগ্রহণ করলেন, মানে সতী আবার জন্মগ্রহণ করলেন। আশৈশব তিনি শিবকেই পতিরূপে কামনা করতে লাগলেন। গিরিরাজ ভিক্ষুক শিবের সঙ্গে কন্যার বিবাহ দিলেন। প্রাসাদ মানে সে অট্টালিকা, সে প্রাসাদ ত্যাগ করে গৌরী স্বামীর কুঠিরে এসে বসবাস করতে লাগলেন। কিন্তু তাদের সংসার তো চলে না। ভিক্ষুক শিবের পুঁজি শেষ হয়ে আসছিল। অনাহারের ভয়ে গৌরী শিবকে চাষ করার পরামর্শ দিলেন। সেই সময়ে অলস প্রকৃতির শিব প্রথমে অসম্মত হলেও পরে রাজি হলেন চাষবাসের জন্য। ইন্দ্রের থেকে তিনি জমি পাট্টা নিলেন। বিশ্বকর্মাকে দিয়ে নিজের ত্রিশূল গালিয়ে লাঙ্গল, জোয়াল, মই ইত্যাদি চাষের সরঞ্জাম তৈরি করে নিলেন। তারপর গৌরীকে কুবেরের কাছে পাঠাতে চাইলেই বীজ ধান ধার করার জন্য। গৌরী নিজে যেতে অসম্মত হলে শিব নিজেই গিয়ে কুবেরের কাছ থেকে বীজ ধান ইত্যাদি ধার করে আনলেন। মাঘ মাসের শেষের দিকে খুব বৃষ্টি হলো। অনুচর ভীমকে নিয়ে শিব জমি চাষ করলেন। যথাসময়ে ধান রোপণ করা হলো। প্রচুর ধান হলো। নারদের কাছ থেকে ঢেকি ধার করে এনে ভীম ধান ভাঙল।
গৌরীর সংসারে আর অভাব রইল না। কিন্তু শিব মরতে গিয়ে চাষবাসে এত মত্ত হয়ে পড়েছে যে কৈলাসে ফেরার আর নামও করেন না। এদিকে মর্তে আবার তার কতগুলি কুটুনি সঙ্গীও জুটেছিল। গৌরী তাকে কৈলাসে ফিরিয়ে আনার জন্য ব্যগ্র হয়ে উঠলেন, মানে তিনি ব্যস্ত হয়ে উঠলেন। তিনি উঙ্গানি মশা দিয়ে মর্ত ছেয়ে ফেললেন। মশার কামড়ে শিব অস্থির হয়ে পড়লেন, তবুও কৈলাসে ফেরার নাম করলেন না। গৌরী তখন ডাঁশ ও মাছি পাঠালেন। সর্বাঙ্গে ঘি মেখে শিব তাদের কামড় থেকে অব্যাহতি পেয়ে গেলেন, মানে ঘি মাখলে মশারা আর সেখানে যায় না। তারপর জোকের উপদ্রব আরম্ভ হলো। তবু শিব গৌরীর প্রতি উদাসীন, মেতে রইলেন চাষবাসেই। অবশেষে গৌরী বাগদিনীর রূপ ধরে শিবের কৃষিক্ষেত্রে অবতীর্ণ হলেন, মানে সেই চাষের জমিতে চলে আসলেন। শিবের ক্ষেতে তিনি মাছ ধরতে লাগলেন। তাতে ছড়া থেকে ধান ঝরে পড়তে লাগলো। তবু বাগদিনীকে কিছু বললেন না শিব, বরং তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করতে চাইলেন। বললেন, বিবাহ করলে তিনি ক্ষেতের জল সেচে বাগদিনীকে মাছ ধরতে সাহায্য করবেন। এমনকি বাগদিনীকে খুশি করতে শিব ক্ষেতের জল সেচে মাছও ধরতে লাগলেন। বাগদিনী শিবের কাছ থেকে একটি পিতলের আংটি চেয়ে নিলেন। এইবার শিব বাগদিনীর আলিঙ্গন প্রার্থনা করলেন। আলিঙ্গন দেওয়ার ছল করে বাগদিনী শিবকে কৈলাসের পথে নিয়ে যেতে শুরু করলেন। শিবও তার পিছু নিলেন। বাগদিনী গৌরীর রূপ ধরে কৈলাসে এসে উপস্থিত হলেন, কিন্তু শিবকে তিনি ঘরে ঢুকতে দিলেন না। বললেন, বাগদিনীর প্রেম পাশে আবদ্ধ হয়ে শিব তাকে আংটি উপহার দিয়েছে। শিব অপ্রস্তুত হয়ে পড়লেন, চারিদিকে অন্ধকার দেখতে লাগলেন। এমন সময় নারদ সেখানে এসে উপস্থিত হলেও গৌরী তার কাছে শিবের ব্যভিচারের কথা জানালেন, মানে আমার প্রতি এরকম। ঝগড়া আরো পাকা করে তোলার জন্য নারদ গৌরীকে পরামর্শ দিয়ে বললেন, স্বামীর কাছে একজোড়া শাখা চাইতে, কারণ শাখা পড়লেই স্বামী চিরদিন তার বশে থাকবে। কিন্তু শিব তো ভিখারি, তার স্ত্রীর শাখা কি করে জোগাড় করবেন ভেবে পেলেন না। অভিমান করে গৌরী বাপের বাড়ি চলে গেলেন। বাপের বাড়িতে তখন দুর্গোৎসব। নারদ শিবকে পরামর্শ দিলেন গৌরীকে ফিরিয়ে আনতে। তিনি যেন শাঁখারি সেজে হিমালয়ে যান, তারপর নিজের হাতে শাঁখা পরিয়ে তাকে ঘরে ফিরে আনেন। অগত্যা শিব তাই করলেন। শাঁখারির বেশ ধরে তিনি হিমালয়ে গেলেন। শাঁখা দেখে গৌরীর আহ্লাদের সীমা রইল না। শাঁখার মূল্য জিজ্ঞাসা করলে শিব বললেন, এর মূল্য আত্মসমর্পণ। গৌরী শিবকে চিনলেন। তিনি 10 হাত বাড়িয়ে দিলেন। শিবও তার হাতে শাঁখা পরিয়ে দিলেন। গৌরীর অভিমান দূর হলো। তিনি কৈলাসে ফিরে এলেন। এবারে আমরা কবিতাটি নিয়ে আলোচনা করব। শিবের চাষ করিতে গমন। গদগদ হয়ে গৌরী গঙ্গাধর বলে, বসন ভিজিয়া গেল লোচনের জলে। কত কার্য কটাক্ষে করেছ বাসি ঘরে, আপনি অবনি যাবে কোন কর্মতরে। যত চাষ চষিবে চাকরে দিবে চষে, তাই দিয়া ভীমকে ভবনে থাকো বসে। ছিন্নমস্তা ছেড়ে যাবে ছাওয়ালের ঠাই, আপনি যে নিজেতে কাপড় পরো নাই। ভালো যদি চাও আমার লয়া যাও সাথে, বাপ নেওটো ছেলে আমি নারিব পাতাতে। এখানে কয়েকটি অর্থ আগে তোমাদের বলে দিই। দেখো, গদাধর, সেই গঙ্গাধর বলতে এখানে আমরা শিবকে বোঝাই, মানে গঙ্গাধরের অর্থ হচ্ছে শিব। গদগদ বলতে এখানে ভাবাবিষ্ট হয়ে পড়া। আর বসন শব্দের অর্থ তো জানো, বসন শব্দের অর্থ হচ্ছে বস্ত্র। আর লোচন শব্দের অর্থ হচ্ছে চক্ষু। আর এখানে কত কার্য কটাক্ষে বসি ঘরে, আপনি অবনি জলে কোন কর্মতরে, যত চাষ, মানে বলছে যে আমি এখন ভাবাবিষ্ট হয়ে, গৌরী তখন বললেন যে গঙ্গাধরকে বললেন ভাবাবিষ্ট হয়ে, যে আমি এখানে থাকতে তোমাকে আমি যেতে দেব না। আর একথা বলতে বলতে তার চোখ ভিজে গেল, অর্থাৎ বসন ভিজিয়ে গেল সেই চোখের জলে। বলছে কত কাজ তো করেছো বসে ঘরে। এখানে কটাক্ষ বলতে এখানে একটা শ্লেষ অর্থে বোঝানো হয়েছে, মানে তোমাকে ভেঙানো। অবনী বলতে এখানে পৃথিবী, আর
ছিন্নমস্তা এখানে হচ্ছে তোমার দশ মহাবিদ্যার একজন, অর্থাৎ মুন্ডহীন কালীকে আমরা ছিন্নমস্তা বুঝে থাকি। তাহলে ব্যাপারটি হলো কি, গঙ্গাধর হলো শিবের এক নাম। গঙ্গাধরকে গৌরী গদগদ কণ্ঠে বললেন যে তার চোখের জলে বসন ভিজে গেল। শিব ঘরে বসে তার অনেক কাজ কটাক্ষ করেছে, তার মরতে গিয়ে চাষ করতে হবে না, সে কাজ তাদের ভৃত্য ভীম গিয়ে করে দেবে। গৌরীর ইচ্ছা, শিব কৈলাসেই থাকুক। আরেকটি কথা এখানে বলে দিই, বাপ নেওটে। বাপ নেওটে কথার অর্থ হচ্ছে বাবার অনুরক্ত এখানে যে ছেলে, অর্থাৎ যাকে ছেড়ে কখনো থাকতে পারে না। ছটপটে নেওট ছেলে ফেলে ছাড়ি গেলে ঘর, 10 হাতে দুমদাম দিব অতঃপর। অর্থাৎ তোমার ছেলেকে যদি এখানে ঘরে তুমি ছেড়ে চলে যাও, 10 হাতে দুমদাম তারপরে তাকে দেব। বিশ্বনাথ বলে আমি বুঝিলাম ভাবে, কৈলাস করিয়া শূন্য কাত্যায়নী যাবে। ভগবতী কহ অতি অনুচিত কথা, গৃহস্থ থাকিলে ঘরে পরে চাষ বৃথা। আতে পুতে ভালো চাষ অভাবে সদর, অন্যথা হাবাতে হেল্লা বিকয় সত্তর। ভবে রেখে ভীম দিয়া চাষ চষ তবে, পেট ভরে ঢের করে 10 হাতে খাবে। অন্নপূর্ণা বলে আমি অন্ন হেতু ঝুরি। এখানে দেখো, দুমদাম হচ্ছে এখানে একটা মারের শব্দ। বিশ্বনাথ বলতে আমরা শিবকে বুঝে থাকি, কৈলাস হচ্ছে শিবের যে অবস্থান, কাত্যায়নী বলতে এখানে দুর্গাকে বুঝিয়েছে, এবং ভগবতীও হলো এখানে দুর্গা। অনুচিত কথার অর্থ হচ্ছে অন্যায়। আতে পুতে হচ্ছে নিজে ও পুত্রে। সহোদর বলতে মায়ের পেটের ভাইকে বোঝানো হয়েছে। হেলায় বলতে এখানে অবহেলা, এবং বিকায় শব্দের অর্থ হচ্ছে ব্যয় হয়। ভবে বলতে এখানে পৃথিবীতে, আর অন্নপূর্ণা হচ্ছে এখানে দুর্গা, এবং ঝুরি অর্থাৎ কৃশ হয়ে যাওয়া, অর্থাৎ শুকনো বা রোগা হয়ে যাওয়াকে বুঝিয়েছে। শিব এখানে দুর্গাকে বলেছিল যে আমি যদি এখানে থাকি তাহলে আমাদের ঘর চলবে কি করে। তখন দুর্গা তাকে বলেছিল যে তুমি এখানে থাকো আর ভীমকে দিয়ে চাষ করাও, পেট ভরে খাবে 10 হাতে, সমস্যা কি আছে? পেট ভরে ঢের করে 10 হাতে খাবে, কোনো অসুবিধা নাই। অন্নপূর্ণা বলে আমি অন্ন হেতু ঝুরি, অর্থাৎ আমি কোনো কৃপণতা করব না অন্ন দিতে। এই কথাই এই লাইনগুলোতে বলা হয়েছে। ভূভঙ্গে ভূতি দিয়া ভাসাইতে পারি। শিব বলে তোমার এমন গুণ বটে, কি বুঝে আমার সঙ্গে লাগিয়াছ হাটে। ত্রিপুরা বলেন তাহা তুমি কিনা জানো, লোকের নিস্তার হেতু কহি পুন পুন। শুনিয়া তোমার লীলা তরিবে সংসার, তার মতো তবে তুমি তবে বুঝি করো ব্যবহার। ত্রিপুরা বলেন তবে এসো গিয়ে প্রভু, সন্তানের ছলে তত্ত্ব করো কভু কভু। এখানে ভূতঙ্গে শব্দের অর্থ হচ্ছে আপাত দৃষ্টিতে, এবং ভূতি বলতে মঙ্গল, অর্থাৎ আপাত দৃষ্টিতে আমি মঙ্গল দিয়ে ভাসিয়ে দিতেই পারি। শিব বলে তোমার এত গুণ তো আছেই বটে, কি বুঝে আমার সনে লাগিয়াছ হাটে। অর্থাৎ আমার সাথে তুমি এখন লেগেছো কেন হঠাৎ। হাটে বলতে এখানে হঠাৎকে বোঝানো হয়েছে। তখন ত্রিপুরা বললেন, দুর্গা তখন বললেন যে তাহা তুমি জানো না, লোকের নিস্তার হেতু কহি পুনঃ পুনঃ, মানে তুমি এখানে থাকলে লোককে তুমি নিস্তার দিতে পারবে, নিচে গেলে পরে তুমি লোককে নিস্তার কিভাবে দিবে। শুনিয়া তোমার লীলা তরিবে সংসার, তার মতো তবে বুঝি করো ব্যবহার। ত্রিপুরা বলেন তবে এসো গিয়ে প্রভু, সন্তানের ছলে তত্ত্ব করো কভু কভু। অর্থাৎ তুমি সন্তানকে নিয়ে ওখানে চলে যাচ্ছ, তাহলে আমাদের এখানে কি করে চলবে, তুমি তো ওখানেই থেকে যাবে। শিব বলে সে কথা সম্প্রতি রাখো হাতে, আকাশ ভাঙিলে শুনি অম্বিকার মাথে। সম্বরিতে নারে শিবা শঙ্করের মোহ, চঞ্চল হইল চিত্ত চক্ষে বহে লোহ। চন্দ্রচূড় বলে বৃষে চণ্ডী রণ চেয়ে, পাছু ভীম চলিলা চাষের শয্যালয়ে। জলহীন যেন মিন শিবহীন শিবা, ভনে রামেশ্বর ভবে ভাবি রাত্রি দিবা। এখানে অম্বিকা বলতে দুর্গার কথা বলা হয়েছে, আর মাথে বলতে এখানে মাথায়, সম্বরিত বলতে এখানে সম্বরণ করতে, শঙ্কর বলতে এখানে শিবের, আর মোহ বলতে ভ্রম, লোহ বলতে এখানে চোখের জলকে বুঝিয়েছে। চন্দ্রচূড় হলো শিব, চণ্ডী হলো দুর্গা, পাঁচু মানে পিছনে, মিন মানে মৎস্য, ভনে মানে
বল দিয়ে। শিব বলে যে, "আমি তো এখানে থাকতেই পারি, কিন্তু আমার কাজ আগে।" তখন এ কথা শুনে আকাশ ভেঙে পড়ল অম্বিকার মাথায়। তখন তো আর তাকে আটকাতে পারছে না। এর পরে তো ভীম চলল তার পিছন সাজসজ্জা নিয়ে। আর এদিকে জল যেমন মানে জল ছাড়া যেমন মাছ যেমন অবস্থা হয়ে যায়, তেমনি শিব ছাড়া শিবারও সেই অবস্থা হয়ে গিয়েছে। আর আমাদের কবি হচ্ছে রামেশ্বর। তিনি এই দিবারাত্রি এই পাঠগুলো বা এই ধরনের কথাগুলো তিনি জপ করে যান। আমরা যদি একটু বিষয় সংক্ষেপ দেখে নিই, তাহলে এরকম দাঁড়াচ্ছে: শিবের অভাবের সংসার, তাই তিনি কৈলাস ছেড়ে মর্তে চললেন চাষ করতে। কিন্তু দেবী গৌরীর এতে আপত্তি, কারণ এই চাষের কাজ তাদের কাজের লোক ভীমকে দিয়ে করানো সম্ভব। তাই তার উপরেই সেই দায়িত্ব দেওয়া হোক। তাছাড়া তাদের ছেলে বাপ নেওটা, তাকে রক্ষা, এখানে তাদের ছেলে বলতে গণেশের কথা বোঝানো হয়েছে, কিন্তু তাকে রক্ষা করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। গৌরী দেবী হলেন ছিন্নমস্তা। ছেলে কোনো রকম অন্যায় করলে তিনি তাকে খুন করে ফেলবেন। কাজে যেতে হলে গৌরীকে সঙ্গে নিয়ে যেতে হবে। গৌরীর এসব আপত্তি শুনে গঙ্গাধর অর্থাৎ শিব বললেন যে, তার কৃষিকাজে যাওয়াতে গৌরীর আপত্তি? গৌরীও কৈলাস ছেড়ে মর্তে গেলে তাদের কৈলাসের সংসার নষ্ট হবে। আবার কৃষিকর্মের ভার অন্যের উপর ছেড়ে দিলে কৃষিকাজও নষ্ট হবে। সেই কারণে হয় নিজে, না হয় ভাইয়ের সঙ্গে থেকে চাষ করলেই ভালো হয়। এইসব কথোপকথনের পর গৌরী শিবকে মর্তে যেতে বললেন ভীমকে সঙ্গে নিয়ে। শিব ভীমকে নিয়ে মর্তে চললেন। গৌরী সুনয়নে আর কি সেদিকে তাকিয়ে থাকলেন বা তাকিয়ে রইলেন। আমরা যদি নামকরণ এবং উৎস একটু দেখে নিই, দেখো এরকম হবে: মঙ্গল কাব্যের ধারাকে মাথায় রেখে মধ্যযুগের শিবকে নিয়ে এক প্রকার কাব্য গড়ে ওঠে, যা শিবায়ন বা শিবকীর্তন নামে খ্যাত। এই জাতীয় কাব্যের উপজীব্য হল শিবপুরাণ বা শিব সম্বন্ধীয় নানা ধরনের ছড়া। শিব পৌরাণিক দেবতা, কিন্তু বাংলার এই শিব কুটিরটি ভাঙন ভেলা মানে ভোলা, এই কথা চণ্ডীমঙ্গল কাব্যে আমরা পেয়েছি। কিন্তু শিবায়নের শিব একাধারে পৌরাণিক ও লৌকিক দেবতা। এই শিবায়নের শিব মদন ভস্য, শিবের বিয়ে প্রভৃতি পৌরাণিক কাহিনীর সঙ্গে আছে। শিবের অভাবের সংসার, তার চাষবাস ও গৌরীর সঙ্গ পরিধান ইত্যাদি বিষয়। আলোচ্য কবিতাটি কবিতায় শিবের কৃষি থেকে এই অংশটুকু গৃহীত হয়েছে বলে এই নামকরণ দেওয়া হয়েছে। এখানে কয়েকটি এমসিকিউ প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে বা পজ করে ব্যাপারটি একটু দেখে নেবে। এখানে কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে এবং ডান দিক বাঁ দিক ইত্যাদি প্রশ্নোত্তর দেওয়া রয়েছে। তোমরা একটু করবার চেষ্টা করবে। কিছু এক কথায় প্রশ্নোত্তর দেখো: গঙ্গাধর কে? শিবের আরেক নাম হলো গঙ্গাধর। গৌরী কে? শিবের পত্নী হলো গৌরী। ছিন্নমস্তা কে? 10 মহাবিদ্যার একজন অর্থাৎ মুন্ডহীন কালী মূর্তি। বাপনেওটা ছেলেটি কে? বাপনেওটা ছেলেটি হলো শিব ও গৌরীর পুত্র গণেশ। অন্নপূর্ণা কার নাম? অন্নপূর্ণা দুর্গার নাম। শিবের বাহন কি? শিবের বাহন হলো বৃষ বা ষাঁড়। গদগদ হয়ে গৌরী গঙ্গাধর বলে। আলোচ্য পংক্তিটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? দেখো, আলোচ্য পংক্তিটি শিবের চাষ করিতে গমন কবিতা থেকে নেওয়া হয়েছে। কবির নাম কি? কবির নাম হলো রামেশ্বর ভট্টাচার্য। গঙ্গাধর কে? তাকে গৌরী কি বললেন? গঙ্গাধর হলো শিবের আরেক নাম। গঙ্গাধরকে গৌরী গদগদ কণ্ঠে বললেন যে, তার চোখের জলে বসন ভিজে গেল। শিব ঘরে বসে তার অনেক কাজ কটাক্ষ করেছে, তার মর্তে গিয়ে চাষ করতে হবে না। সে কাজ তাদের ভৃত্য ভীম গিয়ে করে দেবে। গৌরীর ইচ্ছা শিব কৈলাসেই থাকুক। নাম্বার প্রশ্ন দেখো: বাপ নেওয়াটা ছেলে আমি নারিব পাতাতে। আমি বলতে কবিতায় কার কথা বলা হয়েছে? কবিতায় আমি বলতে গৌরীকে বোঝানো হয়েছে। বাপ নেওট কথাটির অর্থ কি? বাপ নেওট বলতে বাবার অনুরক্ত বোঝাচ্ছে, অর্থাৎ যাকে ছেড়ে থাকতে পারে না। সমার্থক শব্দ দেখো: লোচন। লোচন শব্দের অর্থ চোখ, অবনী পৃথিবী, আকাশ হচ্ছে গগন, আর মিন মানে মৎস্য। সাধুরূপ: ছাওয়ালের পুত্রের, ঠাই স্থান। আমা আমাকে, তরিবে তরণ করিবে বা পার হইবে। নারিব পারব না, সদর মানে
সহোদর। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি দেখার জন্য আমরা আবার অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।